প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। অনলাইনে ক্লাসে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা প্রতিকূল আবহাওয়ার ভিতরে আমরা বিরাজ করছি, যেহেতু সরকার আমাদেরকে অনলাইনে ক্লাসের জন্য নির্দেশনা দিয়েছে। সেই সুবাদে নলতা আহসান মিশন রেসিডেন্সিয়াল কলেজ তোমাদেরকে অনলাইনে ক্লাসের জন্য উদ্বুদ্ধ করার জন্য, তোমাদেরকে কিছু পুষিয়ে নেওয়ার জন্য এইটা প্রয়াস। তাহলে ঠিক আছে, আমরা আমার পরিচয়টা আগে জানাই। আমি মোহাম্মদ সাবুর আলী, সহকারী অধ্যাপক, নলতা আহসান মিশন রেসিডেন্সিয়াল কলেজ। বিষয় হচ্ছে আজকের এই বিষয় যুক্তিবিদ্যা প্রথম পত্রের ৪র্থ অধ্যায় ভিডিও। আমরা ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিও নিয়ে ৪র্থ অধ্যায়ে আমরা ভিডিওটা নিয়ে আলোচনা করব। এখন এই অধ্যায়ে আমরা কি কি আলোচনা করতে পারি আমরা একটু দেখে নিই। আমরা ভিডিও কি এই বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো, ভিডিও কাকে বলে এই বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো, ভিডিও এবং ভিডিওকে মধ্যে যে পার্থক্য এটাও আমরা জানতে পারবো, এবং ভিডিওকে শ্রেণীবিভাগ সম্পর্কে জানবো। তাহলে আমরা সর্বপ্রথম ভিডিওটা কি এই বিষয়ে আমরা আলোচনা করব। ভিডিও সদার্থ যুক্তি বাক্যে থাকা সম্ভব, অর্থাৎ সদার্থ যেহেতু হ্যাস্ত যুক্তি বাক্য, তাহলে ভিডিওটা কাকে বলে? সদার্থ যুক্তি বাক্যের ভিডিও পদ উদ্দেশ্যপদের সাথে যে সম্পর্ক বহন করে তাকে বলা হচ্ছে ভিডিও। তাহলে সদার্থ যুক্তি বাক্যে শুধুমাত্র ভিডিও থাকা সম্ভব, নবার্থ যুক্তি বাক্যে বা নাসিক যুক্তি বাক্যে ভিডিও থাকা সম্ভব নয়। এখন আমরা দেখি একটা উদাহরণ দিয়ে দেখি। এখানে মানুষ হয় মানুষই, একটা উদাহরণ দিচ্ছি। মানুষ হয় মানুষই, এটা আমরা সবাই জানি যে এটা আসলে সদার্থ যুক্তি বাক্য, হ্যাস্য যুক্তি বাক্য। দ্বিতীয় যে উদাহরণটা আছে, মধু নয় পিতা, তাহলে এটা আছে নাসিক যুক্তি বাক্য। একটা আছে হ্যাস্য, একটা আছে নাসিক যুক্তি বাক্য। আমরা দেখি মানুষ হয় মানুষই এই যুক্তি বাক্যে ভিডিও পদ উদ্দেশ্যপদ সম্পর্কে স্বীকার করছে। দ্বিতীয় যুক্তি বাক্যে ভিডিও পদ উদ্দেশ্যপদ সম্পর্কে অস্বীকার করছে। তাহলে দেখা যাচ্ছে সদার্থ যুক্তি বাক্যে ভিডিও পদ উদ্দেশ্যপদ সম্পর্কে স্বীকার করে, আর নবার্থ যুক্তি বাক্যে ভিডিও পদ উদ্দেশ্যপদ সম্পর্কে অস্বীকার করে। এখন আমরা বলা হয়েছে যে সংজ্ঞাতে আমরা আলোচনা করেছি যে সদার্থ যুক্তি বাক্যে উদ্দেশ্য এবং ভিডিওর মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কের নামই হচ্ছে ভিডিও। এখন দেখো ভিডিও এবং ভিডিও এই দুটো জিনিসটা আমরা একই রকম মনে হয়, কিন্তু আসলে একই না। ভিডিও আর ভিডিও এই দুটো জিনিস কিন্তু কখনো একরকম নয়। ভিডিওটা একটা সম্পর্ক না, উদ্দেশ্য পদের সাথে ভিডিওর পদের একটা সম্পর্ক না, কিন্তু ভিডিওটা একটা পদের না। এটা আমাদের খেয়াল করতে হবে যে ভিডিওটা উদ্দেশ্য পদ এবং ভিডিও পদের একটা সম্পর্ক না, আর ভিডিওটা একটা পদের না। এখন দেখো, তাহলে আমরা ভিডিওটা আমরা জানলাম, এবার আমরা জানবো কি ভিডিও বানানের দিক থেকে পার্থক্য আছে, অর্থের দিক থেকে পার্থক্য আছে। ভিডিও আর ভিডিওকে দুটো জিনিস কিন্তু একই রকম মনে হলো একই রকম নয়। এবার দেখা যাচ্ছে ভিডিওটা কি আর ভিডিও। আমরা জানি যে একটা যুক্তি বাক্যের ভিতরে দুটো পদ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য পদ, একটা হচ্ছে ভিডিও পদ। যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে বলা হচ্ছে উদ্দেশ্য পদ, আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হচ্ছে কি ভিডিও পদ। এখন তাহলে এখানে দেখা যাচ্ছে যে ভিডিও কি, যে ভিডিওটা হচ্ছে সদার্থক এবং নবার্থক উভয় যুক্তি বাক্য থাকে। ভিডিওটা হ্যাস্য যুক্তি বাক্য থাকবে, নাসিক যুক্তি বাক্য থাকবে, অর্থাৎ উভয় যুক্তি বাক্য থাকবে। কিন্তু ভিডিওটা শুধুমাত্র হ্যাস্য বা সদার্থ যুক্তি বাক্যে
তাহলে কি যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটাকে বলা হচ্ছে উদ্দেশ্যপদ, আর উদ্দেশ্যপদ সম্পর্কে যে যা কিছু বলা হয় সেটা হচ্ছে বিধেয়। তাহলে আমরা বিধেয় কি এটা জানলাম, এবার বিধেয় এবং বিধেয়কের মধ্যে পার্থক্য এটা আমরা জানলাম। তাহলে বিধেয় এবং বিধেয় এই দুটো জিনিস আসলে একই নয়, একই রকম নয়। যেমন বাংলার দিক থেকে পার্থক্য আছে, অর্থের দিক থেকে পার্থক্য আছে। এখন এই যে বিধেয় এবং বিধেয়কের যে পার্থক্য এটা সম্পর্কে আমাদের আলোচনা হবে। এক নম্বর পার্থক্য আছে বিধেয় একটি পদ। এক নম্বর পার্থক্য আছে কি বিধেয় একটা পদের নাম, কিন্তু বিধেয় একটা সম্পর্কের নাম। বিধেয় একটা পদের নাম, বিধেয় একটি সম্পর্কের নাম। বিধেয় এবং বিধেয় মানে সদার্থক এবং অবার্থক উভয় যুক্তিবাক্যে বিধেয় থাকে, আর বিধেয় শুধুমাত্র হ্যাঁ-সূচক যুক্তিবাক্যে থাকে। এক নম্বর পার্থক্য। এবার দুই নম্বর পার্থক্য হচ্ছে যে বিধেয়কের অস্তিত্ব কেবলমাত্র সদার্থ যুক্তিবাক্যে সম্ভব। বিধেয়কের অস্তিত্ব শুধুমাত্র সদার্থ যুক্তিবাক্যে থাকা সম্ভব, হ্যাঁ-সূচক যুক্তিবাক্যে সম্ভব। কারণ আমরা জানি বিধেয়পদ উদ্দেশ্যপদ সম্পর্কে যেটা স্বীকার করে সেটা হচ্ছে বিধেয়। এখন কথা যদি বলা হয়, উদাহরণস্বরূপ যদি বলা হয় যে তোমার রহিম এবং করিম বন্ধু, উভয়েরা দুজন বন্ধু। এখন এখানে বন্ধুত্বটা কিভাবে আসে? এই বন্ধুত্বটা আসে এইভাবে যে তাদের মতের সমন্বয় আছে, মিল আছে, তারপরে তাদের অনুমতির সমন্বয় আছে, তাদের একে অন্যের প্রতি আন্তরিকতা থাকে। অর্থাৎ উভয়ের ভিতরে রহিম এবং করিমের মধ্যে এই আন্তরিকতা, সমন্বয়, তারপরে অনুমোদন, তাদের একে অন্যের প্রতি একই রকম থাকে। অর্থাৎ দুজনের ভিতরে একই থাকে, সেই কারণে তাদের বন্ধুত্ব আছে, বন্ধুত্ব বলা হয়। ঠিক অনুরূপভাবে যদি উদ্দেশ্যপদ, হ্যাঁ-সূচক এবং বিধেয়পদ যদি না আসে, অর্থাৎ উদ্দেশ্যপদ এবং বিধেয়পদের মধ্যে যদি এটা সম্পৃক্ততা মানে একে অন্যের প্রতি যে সমন্বয়, এই সমন্বয়টা যদি না থাকে তাহলে সেটা কিন্তু বন্ধুত্ব হয় না। হ্যাঁ-সূচক যুক্তিবাক্যে তোমার কি অস্বীকার করা হয়, হ্যাঁ-সূচক যুক্তিবাক্যে আমরা একে অন্যকে অস্বীকার করে, বিধেয়পদ উদ্দেশ্যপদ সম্পর্কে অস্বীকার করে, আর সদার্থ যুক্তিবাক্যে বিধেয়পদ উদ্দেশ্যপদ সম্পর্কে স্বীকার করে। অর্থাৎ একে অন্যের যদি অস্বীকার করে তখন তাদের ভিতরে সম্পর্ক থাকতে পারে না। আর যদি উদ্দেশ্যপদ এবং বিধেয়পদের মধ্যে মানে স্বীকার করা হয় সেটাকে তোমার তাদের ভিতরে বন্ধুত্ব থাকতে পারে। ঠিক অনুরূপভাবে তাহলে দেখা যাচ্ছে কি হ্যাঁ-সূচক যুক্তিবাক্যে শুধুমাত্র বিধেয় থাকে, কিন্তু না-সূচক যুক্তিবাক্যে বিধেয় থাকা সম্ভব নয়, কোনো মতেই সম্ভব নয়, যেহেতু বিধেয়পদ উদ্দেশ্যপদ সম্পর্কে অস্বীকার করে। তারপরে 3 নম্বর, বিধেয় একটি বিশিষ্ট পদ্ধতি। বিধেয় এবং বিধেয়কের মধ্যে পার্থক্য আমরা 3 নম্বরে বলবো। বিধেয় একটা বিশিষ্ট পদ্ধতি। তার বিশিষ্ট পদটা কি? বিশিষ্ট পদ হচ্ছে যে পদ কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর উপর আরোপিত হয়। বিশেষ ব্যক্তি বা বস্তু, বিশেষ ব্যক্তি এবং বস্তুর উপর আরোপিত হয় যে পদ, সেটা হচ্ছে বিশিষ্ট পদ। যেরকম কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এরা হচ্ছে বিশিষ্ট ব্যক্তি। তাজমহল একটা বিশিষ্ট স্থানের নাম। তাই বিশিষ্ট পদ বিধেয় দেখা যাচ্ছে কি বিধেয় একটি বিশিষ্ট পদ হতে পারে, কিন্তু বিধেয় বিশিষ্ট পদ হতে পারে, বিধেয় কোনো বিশিষ্ট পদ হতে পারে। বিধায় বিধেয়কে তোমার যে যুক্তিবাক্যে বিধেয়কে প্রশ্ন ওঠে না, কেননা একটি বিশিষ্ট পদ অসংখ্য গুণ নির্দেশ করে। কারণ একটা বিশিষ্ট পদ অসংখ্য গুণ নির্দেশ করে, কিন্তু যেটা বিধেয়কের মধ্যে সেটা সম্ভব নয় এবং এটা গুণ প্রকাশ করে। বিধায় তোমার বিধেয়টা শুধুমাত্র বিশিষ্ট পদ হতে পারে, কিন্তু বিধেয় বিশিষ্ট পদ হতে পারে না। এখন আমরা বিধেয়কের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। বিধেয়কের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করি, যদি বিধেয়কের যদি শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করি
তাহলে আমরা এই বিধেয়ক সম্পর্কে সর্বপ্রথম এরিস্টটল 4 প্রকারের বিধেয়কের কথা উল্লেখ করেন। এরিস্টটল সর্বপ্রথম বিধেয়কের 4 প্রকার উল্লেখ করেন, কিন্তু পরবর্তীতে পরবিনি এটাকে 5 প্রকারে করেন: জাতি, উপজাতি, লক্ষণ, উপলক্ষণ এবং অবলক্ষণ। মূলত আমরা এই 5 প্রকার বিধেয়ক নিয়ে আলোচনা করেছি। তাহলে দেখা যাচ্ছে কি এরিস্টটল সর্বপ্রথম 4 প্রকারের তিনি বিধেয়কের কথা উল্লেখ করেছিলেন, পরবর্তীতে পরবিনি এসে ওটা সংশোধন করে 5 প্রকারে করেছেন: জাতি, উপজাতি, লক্ষণ, উপলক্ষণ এবং অবলক্ষণ। এখন আমরা জাতি নিয়ে আলোচনা করব। আমরা জাতি নিয়ে আলোচনা করব। জাতি কাকে বলে আমরা আগে জানতে হবে। দুটি শ্রেণীবাচক পদ জাতি কাকে বলে? দুটি শ্রেণীবাচক পদ পরস্পরের সাথে এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে তাদের একটি অপরটি অপেক্ষা বৃহত্তর, তাহলে বৃহত্তর পদটাকে অপর পদের জাতি বলে। এখন এখানে দেখো আমি দুটো সার্কেল করেছি, জীব আর মানুষ, দুটো সার্কেল, দুটো বৃত্ত। তাহলে এখানে এই দুটো বৃত্তের ভিতরে জীব সার্কেলটা বড়, মানুষ সার্কেলটা ছোট। আমি আলোচনা করেছি যে দুটি শ্রেণীবাচক পদ পরস্পরের সাথে এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে তাদের একটি অপরটি অপেক্ষা বৃহত্তর, তাহলে বৃহত্তর পদ থেকে অপর পদের জাতি বলে। তাহলে এখানে নির্দেশে আমরা বলতে পারি জীব পদটা হচ্ছে বড়, মানুষ পদটা ছোট। কারণ মানুষ পদের মানে বৃত্তটা ছোট, তাহলে জীব হচ্ছে জাতি আর মানুষ হচ্ছে ছোট, এত বোঝা। তাহলে এখানে শ্রেণীবাচক পদ হতে হবে এই কারণে যদি একে অপরের প্রতি পরিপূরক, ধরো মানুষ জীবের অন্তর্ভুক্ত, এই মানুষ জীব ছাড়া জীবের মধ্যেই অন্তর্ভুক্ত মানুষ, জীবের বাইরে দুটি শ্রেণীবাচক থাকবে এবং শ্রেণীবাচকের অন্তর্ভুক্ত হতে। যদি গরু এখানে দেওয়া থাকতে পারে কিন্তু গরু সম্ভব না, কারণ সেটা জীব কিন্তু মানুষ হতে পারে। মানুষের বৈশিষ্ট্য মানে গরুর বৈশিষ্ট্য আলাদা, কিন্তু এখানে দুটি শ্রেণীবাচক কিন্তু একে অপরের পরিপূরক থাকতে হবে, একে অপরের অন্তর্ভুক্ত হতে হবে। তাহলে মানুষটা অবশ্যই জীবের অন্তর্ভুক্ত। সুতরাং তাহলে দুটি শ্রেণীবাচক পদ পরস্পরের সাথে এমনভাবে সম্পর্কিত হয় যে তাদের একটি অপরটি অপেক্ষা বৃহত্তর, তাহলে বৃহত্তর পদ থেকে অপর পদের জাতি বলা হয়। এটা আছে জাতি। এবার আছে আমরা উপজাতি। এই পাঁচটা নিয়ে আলোচনা করব। তাহলে জাতি দুটি শ্রেণীবাচক পদ পরস্পরের সাথে এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে তাদের একটি অপরটি অপেক্ষা বৃহত্তর, তাহলে বৃহত্তর পদ থেকে অপর পদের জাতি বলা হয়। এবার আমরা উপজাতি নিয়ে আলোচনা করব। দুই নাম্বার উপজাতি। মানুষ আর ছাত্র, এখানে দেখা যাচ্ছে কি মানুষ পদ আছে বড়, ছাত্র পদ আছে ছোট। আবার দুটো পদ, দুটো শ্রেণীবাচক পদ একে অন্যের পরিপূরক। যিনি ছাত্র সে অবশ্যই মানুষ, কিন্তু এখানে মানুষ সবাই কিন্তু আর ছাত্র। তাহলে এখানে দেখা যাচ্ছে কি মানুষ পদটা বড়, ছাত্র পদটা ছোট। তাহলে জাতির ঠিক ওর বিপরীতটা হবে উপজাতি। দুটি শ্রেণীবাচক পদ
পরস্পরের সাথে এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে তাদের একটি অপরটি অপেক্ষা ক্ষুদ্রতর, তাদের একটি অপরটি অপেক্ষা ক্ষুদ্রতর, মানে ক্ষুদ্রতর পদ থেকে অপর পদের উপজাতি বলা হয়। বৃহত্তর হবে যেটা সেটা হচ্ছে জাতি, আর ক্ষুদ্রতর যেটা হবে সেটা হচ্ছে উপজাতি। এখন দেখো তাহলে কি যে এখানে দুটো সার্কেলের ভিতরে মানুষ আর ছাত্র, এই দুটো শ্রেণীবাচক পদ একে অন্যের পরিপূরক। ছাত্র মানুষের অন্তর্ভুক্ত, মানুষ যেসব ছাত্র অন্তর্ভুক্ত, তাহলে একে অন্যের পরিপূরক থাকতে হবে। তাহলে দেখা যাচ্ছে কি দুটি শ্রেণীবাচক আগে আমরা আলোচনা করি বা এই সংজ্ঞাটা আমরা আরো দেখি যে দুটি শ্রেণীবাচক পদ পরস্পরের সাথে এমনভাবে সম্পর্কিত হয় যে ব্যক্তিত্বের বিবেচনায় তাদের একটি অপরটি অপেক্ষা ক্ষুদ্রতর, তবে ক্ষুদ্রতর পদটিকে অপর পদের জাতি বলা হয়, উপজাতি বলা হয়, উপজাতি বলা হয়। তাহলে ছাত্র হচ্ছে উপজাতি, মানুষ হচ্ছে জাতি। এইগুলো হচ্ছে তোমার জাতি আর উপজাতি। এইগুলো আমরা আলোচনা করব। লক্ষণ, লক্ষণের আরেকটা নাম আছে বিভেদক লক্ষণ। কোথাও বইতে আছে লক্ষণ, আবার কোথাও বা কোনো কোনো বইতে আছে বিভেদক লক্ষণ, এই কথাটা উল্লেখ করা আছে। তাহলে এখন লক্ষণ বা বিভেদক লক্ষণ কাকে বলে? এখন দেখো যে গুণ বা গুণাবলী একই জাতির অন্তর্ভুক্ত, যে গুণ বা গুণাবলী একই জাতির অন্তর্ভুক্ত অপর উপজাতি থেকে একটা উপজাতিকে অপর উপজাতি থেকে পৃথক করে, একটা উপজাতিকে অপর উপজাতি থেকে পৃথক করে। যে গুণ বা গুণাবলী একই জাতির অন্তর্ভুক্ত একটা উপজাতিকে অপর উপজাতি থেকে পৃথক করে, তাকে বলা হয় তোমার বিভেদক লক্ষণ বা লক্ষণ। এরকম যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এখানে দেখো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন। মানুষের সহজাত যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে মানুষ হতে গেলে অবশ্যই তার বুদ্ধি থাকতে হবে, এটা স্বাভাবিক। কারণ বুদ্ধি ছাড়া একমাত্র মানুষ আল্লাহ সৃষ্ট জীবের ভিতরে মানুষই শ্রেষ্ঠতা শুধুমাত্র তার বুদ্ধি আছে বিধায়, এই কারণে আস্বাদন অঙ্গীকার করা হয় মানুষকে। তাহলে মানুষ সমান আছে জীববৃত্তি প্লাস বুদ্ধি সমান মানুষ, তার জীববৃত্তির অন্তর্ভুক্ত এবং তার বুদ্ধিবৃত্তি আছে, এই বিধায় সে শ্রেষ্ঠ জীব। তাহলে এখন মানুষ ছাড়াও আরো জীব বা প্রাণী আছে, দেখো গরু, ছাগল, হাঁস, মুরগি, এরাও হচ্ছে জীবের অন্তর্ভুক্ত। এই প্রাণীগুলো জীবের অন্তর্ভুক্ত। গরু, ছাগল, হাঁস, মুরগি যেমন জীব, মানুষও জীবের অন্তর্ভুক্ত। তাহলে এখানে দেখাচ্ছে কি যে একটা উপজাতিকে অপর উপজাতিকে কিভাবে পৃথক করেছে, যে মানুষের জ্ঞান বিবেক আছে কিন্তু একটা গরু বা ছাগলের কোনো জ্ঞান বিবেক বা বুদ্ধি নেই, এইটা পার্থক্য। কারণ মানুষের যে বিবেক বুদ্ধি আছে একটা কি বলে গরু বা ছাগলের এরকম কোনো বুদ্ধি বা বিবেক বিধায় নেই, সেই কারণে তাদের এরকম নামকরণ করা হয়েছে। তাহলে দেখাচ্ছে যে মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন, একমাত্রই বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। তাহলে এখানে দেখা আছে কি যে মানুষ ছাড়াও অন্যান্য প্রাণী আছে, কিন্তু মানুষ হচ্ছে উৎকৃষ্টতম বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী। গরু, ছাগল, হাঁস, মুরগি এরা হচ্ছে নিম্ন শ্রেণীর প্রাণী। পৃথক করা হচ্ছে এইভাবে যে ওদের বুদ্ধি, মানুষের বুদ্ধি আছে কিন্তু ওদের বুদ্ধি নেই। এটা আছে তোমার লক্ষণ। এবার উপলক্ষণ, উপলক্ষণ কাকে বলে? যে গুণ বা গুণাবলী কোন পদের যাতায়াতের অংশ নয়, অথচ যাতায়াত থেকে বিস্তৃত নয়, অথচ কোনো ব্যক্তি বা বস্তুর জন্য দেখায়, সেটা হচ্ছে কি উপলক্ষণ। যেমন বিচার করার ক্ষমতা, বিচার
বিচার করার ক্ষমতা বা বুদ্ধি এইটা শুধুমাত্র মানুষের ভিতরে আছে, অন্য কোনো প্রাণীর ভিতরে এই বিচার বুদ্ধি বা বিচার করার ক্ষমতা অন্য কোনো প্রাণীর ভিতরে কিন্তু নাই। দেখা আছে কি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, বিচার মানুষ হয় বিচার শক্তি বা মানুষ হয় বিচার বুদ্ধি বা বিচার শক্তি সম্পন্ন জীব। এখানে দেখা যাচ্ছে এই যে বিচার করার ক্ষমতা একমাত্র শুধুমাত্র মানে কি বলে মানুষের আছে, অন্য কোনো প্রাণীর নেই। কেন? যে বিচার বা বুদ্ধি সম্পন্ন মানুষের যে নৈতিক যে গুণ এটা আছে জীব ভিত্তিক ও বুদ্ধিবৃত্তি থেকে এসেছে, কিন্তু এটা কোনো ব্যক্তির ভিতরে এটা অটোমেটিক চলে আসে। এখন দেখলে আপনি শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ, একটা অশিক্ষিত মানুষও বিচার করার ক্ষমতা রাখে, যেটা একটা শিক্ষিত মানুষের সম্ভব। কারণ এই যে বিচার বা বুদ্ধি সম্পন্ন বিচার করার ক্ষমতা সম্পন্ন একজন মানুষের যেমন থাকা প্রয়োজন, তা আছে একজন শিক্ষিত মানুষের ভিতরে যেরকম থাকা প্রয়োজন, একটা অশিক্ষিত মানুষের ভিতরে মাঝে মাঝে এরকম দেখা যায়। সেইখানে দেখা আছে কি যে একটা অশিক্ষিত মুরব্বী মানুষ গ্রামে, তাকে আমরা বিচার করার জন্য তাকে ডাকি, তিনি মীমাংসা করে দেন, এটা তার করার ক্ষমতা থাকে। শুধুমাত্র ওই যে বিচার করার ক্ষমতা বা বুদ্ধি থাকার কারণেই এটা সম্ভব। দেখা যাচ্ছে কি এটা হচ্ছে কোনো যাতায়াতের অংশ না বা যাতায়াতের থেকে নিশ্চিত নয়, কিন্তু এটা কোনো কোনো ব্যক্তির ভিতরে এটা দেখা যায়। সেটাকে বলা হচ্ছে কি উপলব্ধ। অবাধ্য লক্ষণটা কি? অবাধ্য কথাটা শুনতে মনে হবে যে আসলে অবাধ্যতা হচ্ছে অতিরিক্ত বেশি, যেটা আমরা কোন ব্যক্তির ভিতরে যেমন কথায় কথায় হাসা, কথায় কথায় কাঁদা, মানে দেখা যাচ্ছে কি কোনো ব্যক্তি কোনো মানুষের ভিতরে এই জিনিসটা দেখা যায়, কথায় কথায় হাসা, কথায় কথায় কাঁদা, এই জিনিসটা কিন্তু দেখা যায়। কেন? দেখা যাচ্ছে কি যে বিশেষ করে মেয়েদের ভিতরেও কোনো যদি মানুষ মারা যায়, যে তাহলে দেখা যায় যে দেখা যাচ্ছে যে পাশ দিয়ে যাচ্ছে, সেখানে গেল ওরা কাঁদতেছে বলে সেও কান্নাকাটি শুরু করে দেয়। এটা দেখা যাচ্ছে কি বিশেষ করে মেয়েদের ভিতরে এইটা বেশি লক্ষণ, এই লক্ষণগুলো দেখা যায়। তো দেখা যাচ্ছে কথায় কথায় ভাষা, কোনো কিছু বুঝলো না, শুনলো না, একজন হাসতেছে বলে সেও হাসা শুরু করবে, যে কথায় কথায় হাসা, কথায় কথায় কাঁদা, এইগুলো হচ্ছে তোমার অবাধ্য লক্ষণ। অবাধ্য লক্ষণ। এখন যে গুণ বা গুণাবলী কোনো পদের যথার্থের অংশটা আবার যথার্থ থেকেও বিস্তৃত থাকে, অথচ কোনো ব্যক্তির মধ্যে এই গুণটা দেখা যায়, কোনো ব্যক্তির ভিতরে এই গুণটা দেখা যায়, সেটাকে বলা হয় কি অবাধ্য লক্ষণ। অবাধ্য লক্ষণ। অবাধ্য লক্ষণ আবার চার প্রকার: ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবাধ্য লক্ষণ, ব্যক্তিগত বিচ্ছেদ্য অবাধ্য লক্ষণ, আর জাতিগত অবিচ্ছেদ্য অবাধ্য লক্ষণ, আর জাতিগত বিচ্ছেদ্য অবাধ্য লক্ষণ। ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবাধ্য লক্ষণ কাকে বলে? তাহলে যে অবাধ্য লক্ষণ কোন ব্যক্তি বা বিশেষ ব্যক্তির বেলায় সর্বদাই থাকে, ওটা কখনো পরিবর্তন হয় না, সেটাকে বলা হয় ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবাধ্য লক্ষণ। কিরকম? যেমন মানুষের জন্ম তারিখ আর জন্মের স্থান, এই জন্ম তারিখ ও জন্মস্থান কখনো পরিবর্তন হয় না। কোনো ব্যক্তির জন্ম তারিখ ও জন্মস্থান এটা কখনো পরিবর্তন হয় না, এটাকে বলা হচ্ছে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবাধ্য লক্ষণ। আর ব্যক্তিগত বিচ্ছেদ্য অবাধ্য লক্ষণ কি? ব্যক্তিগত বিচ্ছেদ্য অবাধ্য লক্ষণ আছে কোনো ব্যক্তির বেলায় এটা পরিবর্তন হয়, যেমন আছে রুচি বা ইনকাম, পোশাক পরিচ্ছদ, এগুলো পরিবর্তন হয়, এটা পরিবর্তন হয়। যেমন যদি মানুষের যখন মানুষ গরিব থাকে তখন একটা আচার আচরণ হয়, যখন সে পয়সাওয়ালা হয় তার আচার আচরণ অন্যরকম হয়। তাহলে দেখা যাচ্ছে কি এখানে মানে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবাধ্য লক্ষণ, অর্থাৎ তার পরিবর্তন, এটাকে বলা হচ্ছে কি ব্যক্তিগত বিচ্ছেদ্য অবাধ্য লক্ষণ। এবার জাতিগত অবিচ্ছেদ্য অবাধ্য লক্ষণ। জাতিগত অবিচ্ছেদ্য কি? কোন জাতি বলতে মানুষ জাতি বা পুরুষ শ্রেণী, যেন মানুষ জাতির ক্ষেত্রে দ্বিপদ, মানে তারপরে কি বলে মানুষ জাতির ক্ষেত্রে দ্বিপদ, গরু জাতির ক্ষেত্রে চতুষ্পদ, এটাকে আছে
তাহলে দেখা যাচ্ছে কি মানুষের দুটো পা থাকবে, এটা স্বাভাবিক, এটা নির্দিষ্ট, এটা কখনো মানে আলাদা করা বা বিচ্ছেদ করা যায় না। তাহলে জাতিগত অবিচ্ছেদ্য অবদ্ধ লক্ষণ। এবার জাতিগত বিচ্ছেদ্য অবদ্ধ লক্ষণটা কি? যে সকল অবদ্ধ লক্ষণ জাতির অন্তর্গত সকল ক্ষেত্রে বর্তমান থাকে না, মাঝে মাঝে পরিবর্তন হয়। কিরকম? যেমন রং, গন্ধ। একই ফুল, কোনো ফুলের গন্ধ আছে আবার কোনো ফুলের গন্ধ নেই। তাহলে দেখা যাচ্ছে কি এটা হচ্ছে জাতিগত বিচ্ছেদ্য অবদ্ধ লক্ষণ। তো ঠিক আছে, আমরা আজকে আমরা বিধায়ক নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে অনুমান নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এই করোনা মহামারীতে তোমরা বাড়িতে পড়াশোনা করবে, সেইভাবে ফলো করবে এবং ক্লাসগুলো ফলো করবে। আশা করি সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।